আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে প্রাচীন ভারতের শিল্প চর্চা। দেখো, শিল্প কাব্য এই যে জিনিসগুলো সবকটা হচ্ছে অত্যন্ত মানুষের সূক্ষ্ম হৃদয়, সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম ভাবনার পরিচয়। তো শিল্পের সৃষ্টি হয়েছে বহুকাল আগে, যখন মানুষ গুহায় থাকতো তখন গুহায় তারা গুহা শিল্প করতো, আমরা সেটা পড়েছি। এখন পরবর্তীকালে ভারতবর্ষের, ভারতীয় উপমহাদেশে আমরা যখন হরপ্পা সভ্যতার কথা পড়ছি, তখন অনেক কিছু, অনেক রকম স্থাপত্য এবং শিল্প নগর তৈরি হয়েছিল। সেই সব নগরের স্থাপত্য কিছুটা দেখতে পেয়েছি, কিন্তু অধিকাংশ ভগ্নাবশেষ পাওয়া গেছে। তার অবশিষ্টাংশ পূর্ণরূপে উদ্ধার করা যায়। তাহলে এর পরে যে সময়টা আসছে হচ্ছে বৈদিক যুগ। এখন স্থাপত্য চর্চা, এগুলো স্থাপত্য মূলত তৈরি হয় কি নিয়ে? স্থাপত্য হয় রাজারা তৈরি, মানে রাজা বা সমাজের ধনী শ্রেণী তৈরি করে স্থাপত্য। সেগুলো তৈরি করার উদ্দেশ্য রাজার কাছে থাকে হচ্ছে তার ক্ষমতার বহিঃপ্রকাশের জন্য। এখন বড় স্থাপত্য তৈরি করতে গেলে তার সেই পরিমাণ আর্থিক প্রয়োজন, ক্ষমতা থাকতে হবে। এখন মূলত বৈদিক যুগটা যেটা ছিল, সেইখানে আমরা দেখতে পাই যে ধর্মচর্চা হিসেবে বৈদিক যুগে মূল ধর্মচর্চার উপায়টা ছিল হচ্ছে যজ্ঞ। দেবতার কনসেপ্ট তখনও ছিল, কিন্তু দেবতার মূর্তি বানিয়ে পূজা সেটা সেই অর্থে ছিল না। তো মূর্তি পূজার কনসেপ্টটা কিন্তু অনেক পরবর্তীকালে, প্রায় পৌরাণিক যুগে এসছে। তাহলে মূর্তি পূজার কনসেপ্ট সেই সময় ছিল না। সেই সময় যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে যজ্ঞের কনসেপ্ট। বইতে আমরা দেখছি বারংবার যজ্ঞকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। ফলে মন্দির তৈরি করা বা ধর্মকে কেন্দ্র করে যে স্থাপত্যগুলো, সেগুলো সেই অর্থে কিন্তু তৈরি হয়। এরপরে আসছে ষোড়শ মহাজনপদের যুগ। দেখো, ষোড়শ মহাজনপদের যুগে আমাদের সবকটা মহাজনপদ খুব ছোট ছোট মহাজনপদ, ফলে তাদের স্থাপত্য পাওয়া যায় না। এবং এই সময়ে সবচেয়ে বড় মহাজনপদ হয়ে গেছিল মগধ। সেই জন্য আজকে যদি তোমরা রাজগৃহে যাও, আজকের রাজগৃহে যাও, তাহলে কিন্তু কিছু কিছু পুরনো নগরের ধ্বংসাবশেষ দেখতে পাবে। কিন্তু এই সময় যেটা হলো, এই সময় ভারতের ধর্মচর্চার, ধর্ম দর্শনের বিপুল পরিবর্তন আসলো। কারণ কি? প্রতিবাদী ধর্ম আন্দোলন হলো, গৌতম বুদ্ধ এবং মহাবীর তারা তাদের ধর্মচর্চাকে সামনে রাখেন, ধর্ম দর্শনকে সামনে রাখেন। ফলে বুদ্ধর সঙ্গে সঙ্গে বৌদ্ধ বিহারের কনসেপ্ট আসলো। এখন বিহারগুলোকে তৈরি করতে হলে একটা বড় বাড়ি তৈরি করতে হবে, যেখানে বৌদ্ধ সংঘের সন্ন্যাসী বা সন্ন্যাসীরা থাকবে। তাহলে এইখান থেকে একটা ধর্মীয় স্থাপত্য, ধর্মীয় কালচার। দেখো, রাজা আজকে আছে, রাজার পরিবর্তন হয়েছে, রাজবংশের পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো একটা ধর্মের স্থাপত্য সেটা থেকে গেছে অনেক দিন ধরে, ওদিন সেই ধর্মটাকে লাস্ট করতে পেরেছে। যেমন ধরো, আমরা যদি যেমন পড়েছি নালান্দা মহাবিহারের কথা বলি, যদি নালান্দা মহাবিহার প্রায় তৈরি হয়েছিল 300 খ্রিস্টাব্দে, প্রায় 800 বছর ধরে, 800-900 বছর ধরে নালান্দা মহাবিহার ছিল। তারপর যখন ইসলামিক আক্রমণ হলো, আরবি আক্রমণ হলো, তখন নালান্দা মহাবিহারকে ভেঙে ফেলা। ফলে উত্তর ভারতে আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পাই, যে উত্তর ভারত জুড়ে ব্যাপক বহিরাগত আক্রমণ হয়েছে। উত্তর ভারতে কিন্তু আমরা সেই অর্থে এই স্থাপত্যগুলোকে পাওয়াটাও খুব কঠিন, কারণ উত্তর ভারতের স্থাপত্যের উপরে দুর্মূল চাপা হয়েছে। তার মূল কারণ ছিল হচ্ছে আরো যারা বহিরাগত আক্রমণকারীরা, বিশ্বাস, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে ভাস্কর্য শিল্প চলতো না। তারা সেই জন্যে তাদের ধর্মীয় বিশ্বাসকে
সেখানে বজায় রাখার জন্য এগুলোর উপরে একেবারে দৌড়মুখ চালিয়ে ধ্বংস করেছে। তুলনায় দক্ষিণ ভারতে আমরা একটু বেশি পুরনো স্থাপত্যগুলোকে পেয়ে যাই। আবার অজন্তা ইলোরার গল্প যদি বলতে হয়, দেখো অজন্তা ইলোরাতে কি হয়েছিল, অজন্তা বহুদিন ধরে লোকচক্ষুর অন্তরালে ছিল। অজন্তা কেভস তৈরি হয়েছিল গুপ্ত যুগে, বহুদিন ধরে অব্যবহৃত, পুরো জঙ্গল হয়ে গেছিল। ইংরেজরা জঙ্গলের ওখানে শিকার করতে গিয়ে অজন্তা কেভসকে রিডিসকভার করেছিল। ফলে সেগুলো একেবারে লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়া, সেগুলো বেঁচে গেছে। বা যেগুলো অত্যন্ত দুর্গম স্থানে ছিল সেগুলো বেঁচে গেছে। কিন্তু উত্তর ভারতের মূল যে জায়গায়, সেখানে আমরা দেখতে পাবো পুরনো স্থাপত্য ধ্বংস হয়ে গেছে। সেখানেও একটা জিনিস হলো, যেটা হচ্ছে গৌতম বুদ্ধ আসার পরে আমরা দেখতে পেলাম বৌদ্ধ বিহার তৈরি হতে শুরু করে। তাহলে বিহার একটা স্থাপত্য তৈরি হলো। এবার গৌতম বুদ্ধের মৃত্যুর পর গৌতম বুদ্ধ যে দর্শন ছিল, সেটা একটা দর্শন ছিল, কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পেলাম কি মহাযান বৌদ্ধ ধর্ম সেটা ব্যাপকভাবে প্রচার পেতে শুরু করলো, যেখানে গৌতম বুদ্ধকে ইটসেলফ অ্যাজ এ গড বানিয়ে দেওয়া। তাহলে গৌতম বুদ্ধকে ভগবান বানিয়ে ফেলা হয়েছে। এবং গৌতম বুদ্ধের জীবৎকালেই গৌতম বুদ্ধের আমরা রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতাটা নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইল পদনখ কণাতার, এই যে বুদ্ধের চুল সংগ্রহ করে, চুল বলতে কেশ, নখ সংগ্রহ করে, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশের রাজারা রেখেছে। তারা কি করলেন, পরবর্তীকালে সেটাকে সংরক্ষণ করার উপায় করলেন, তারা একটা স্তূপ তৈরি করলেন। দেখো আমরা যদি প্রাচীন ইতিহাসে যাই, সেখানে মেগালিথের একটা ধারণা পাবো। বড় বড় পাথরের দিয়ে বসিয়ে একটা কিছু তৈরি করা, যেরকম আমরা মূলত মেগালিথগুলো, আমরা এখন যে মেগালিথগুলোকে পাওয়া যায় সেগুলো আমরা বেশি পাই হচ্ছে ইউরোপে। মেগালিথ বলতে এরকম একটা নিচে একটা পাথর, তার উপরে আর একটা বড় পাথর, এরকম একটা, বা এরকম ভাবে দুদিকে দুটো পাথর বসিয়ে ওপরে একটা পাথর বসে, এটা হচ্ছে এগুলোকে মেগালিথ বলে। এগুলোকে মেগালিথ বলে। তো এই ধরনের মেগালিথ ভারতবর্ষে আছে, ভারতবর্ষে অনেক জায়গায় আছে, কিন্তু আমরা যদি দেখি ইউরোপে মেগালিথ প্রচুর পাওয়া যায়, কারণ ওদের ডেভেলপমেন্টটা অনেক পরে হয়েছিল। আমরা যখন ডেভেলপ হয়ে গেছিলাম তখন ওদের ডেভেলপমেন্ট বড় ছিল অ্যাকচুয়ালি। তো এই মেগালিথ কনসেপ্টে আস্তে আস্তে আরো ডেভেলপ, সেখানেও মেগালিথে এই ছিল হচ্ছে কবর দেওয়া, বা কেউ মারা গেলে তাকে সমাধি দেওয়া। সেইখান থেকে স্তূপ তৈরি করা, এরকম একটা ইটের স্তূপ তৈরি করা হলো, যার মধ্যখানে ভিতরে বুদ্ধের দেহাবশেষকে রাখা হয়। এরকম স্তূপের মধ্যে নাম দিতে পারি আমরা ধামেক স্তূপের নাম, বা এটা সারনাথে রয়েছে ধামেক স্তূপটার কথা বললাম কারণ সারনাথে আমরা জানি গৌতম বুদ্ধ প্রথম সম্মান দিয়েছিলেন, এবং মূল গন্ধকুটি বিহার ছিল সেখানে, তার সামনেই ধামেক স্তূপটা তৈরি করা হয়েছিল। এরপরেও বিভিন্ন জায়গায় এইভাবে স্তূপ তৈরি করা শুরু হয়। একটু পরে মৌর্য যুগে বা মৌর্য যুগে আমরা দেখবো এই স্তূপটায় সঙ্গে এখানে একটা চৈত্য তৈরি হতে শুরু করলো। স্তূপের সামনে একটা তোরণ, আগে স্তূপ শুধু ছিল, স্তূপের বাইরে তোরণ তৈরি করার কনসেপ্ট তৈরি হলো। আরো যখন শুঙ্গ যুগ, কুষাণ যুগ, তখন দেখতে পাবো এর ওপরে আর একটুখানি সুদৃশ্য করা হলো। এইভাবে স্তূপগুলোকে ডেভেলপ করা হয়েছিল। তাও সব স্তূপ যে পাওয়া যায়, যেমন যদি ধামেক স্তূপের পাশেই আমরা একটা স্তূপ দেখতে পাই সারনাথে যেতে গেলে, সেই স্তূপটির উপরে একটা পুরো ইটের বাড়ি তৈরি করে ফেলা হয়েছিল। কি জন্যে না, ওই সময় হুমায়ুন বাদশা তিনি ওখানে আসছেন, তার জন্য ওখানে ওই স্তূপের উপরে একটা পুরো শর্টকোণ বাড়ি তৈরি করে ফেলা হয়েছিল। আবার ওই স্তূপটাকে পরবর্তীকালে ইংরেজরা ভাঙার চেষ্টা করেছিল,
কারণ তারা কাশিতে রেসিডেন্সি তৈরি করবে বলে, ইটগুলোকে সংগ্রহ করার জন্য। যাই হোক, কিছু ভালো লোক ছিল যারা ইতিহাসের গুরুত্ব বুঝেছিলেন এবং সেগুলোকে সংরক্ষণ করেছেন। তাহলে মূলত বৌদ্ধ ধারণা থেকে, বৌদ্ধ ধর্মের সঙ্গে সঙ্গে আমরা এই স্তূপের কনসেপ্ট পাচ্ছি। তাহলে প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্তূপের কনসেপ্ট। এখন বৌদ্ধরা থাকতেন হচ্ছে মূলত এরকম বিহারগুলো। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে পাহাড়ের গা কেটে এরকম ছোট ছোট গুহা বাড়ি করা হতো। এইগুলোকে বলা হতো হচ্ছে চৈত। এগুলোকে চৈত বলা হতো। ভারতবর্ষের বিভিন্ন পাহাড়ের এক একটা স্টেজে এক একটা গুহা রয়েছে, এবং এই গুহার ভেতরগুলোয় থাকতেন হচ্ছে সন্ন্যাসীরা বা জৈন সন্ন্যাসী, আজীবক, তারা সকলে এরকম গুহাগুলো থাকতেন। এই গুহাগুলোকে চৈত বলা হয়। দেখো, আমরা যদি অজন্তায় যাই, অজন্তা কেভস সে দেখি, অজন্তা কেভসের একটা গল্প আছে। অজন্তা কেভসে একটা বড় পার্ট আছে হচ্ছে, যেটা হচ্ছে বুদ্ধিস্ট। সেই বুদ্ধিস্ট কেভগুলোকে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে সব চৈত টাইপের, এবং সে তার ভিতরে বুদ্ধের জীবন কাহিনী নিয়ে কাজ করা হয়। যদি কেউ বোম্বে গিয়ে থাকো, বোম্বের কাছে এলিফ্যান্টা কেভ বলে একটা জায়গা আছে, সমুদ্রের মধ্যখান দিয়ে যেতে হয় আর কি, সেখানেও কিন্তু এরকম চৈত আমরা পাবো। আবার পুরীর কাছে যদি উদয়গিরি খণ্ডগিরির নাম তোমরা শুনে থাকবে, সেখানেও এরকম চৈত আছে। এবার এইটা ছিল হচ্ছে যাবতীয় এই সময় পর্যন্ত বুদ্ধিস্ট লেগাসি কন্টিনিউ করেছিল অনেক দিন। মৌর্য যুগ, মানে মহাজনপদের যুগ থেকে মৌর্য সাম্রাজ্য, মৌর্য স্বভাব সেভাবে বৌদ্ধ বুদ্ধিস্ট ছিল, কুষাণ আমল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্মই প্রধান একটা চর্চার জায়গায় থেকে যাচ্ছে। যে সময়ে আফটার কুষাণদের ফলের পরে, এমনকি সাতবাহন যারা ছিল তারাও কিন্তু বুদ্ধিস্ট ছিল। দেখতে পাচ্ছি যখন গুপ্ত সাম্রাজ্য তৈরি হচ্ছে, তখন কিন্তু পৌরাণিক ধারণা তৈরি হচ্ছে। তখন পৌরাণিক যুগে আমরা চলে এসেছি, বা পুরাণে ব্রাহ্মণ্যবাদের জায়গায় চলে এসেছি। ফলে এই সময় আমরা ব্রাহ্মণ্য ধর্মে কি দেখছি, আমরা এতদিন ছিলাম হচ্ছে বৈদিক ধর্মে, এখন সেখান থেকে আমরা চলে আসছি ব্রাহ্মণ্য ধর্মে। এই ব্রাহ্মণ্য ধর্মে আমরা দেখতে পাচ্ছি মূর্তি পূজা। ব্রাহ্মণ্য ধর্মে আমরা দেখতে পাচ্ছি মূর্তি পূজা। এই মূর্তি পুজোর কনসেপ্ট যখন ব্রাহ্মণ্য ধর্মে চলে আসছে, সেখানে মূর্তি পুজোর সঙ্গে তাহলে কি হচ্ছে, মূর্তি পুজো করতে গেলে আমার একটা মূর্তিকে কোথাও বসাতে হবে, কোথাও স্থাপন করতে হবে। তাহলে তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে মন্দির। তাহলে আমরা মন্দিরের কনসেপ্ট এই সময় আরো পেতে শুরু করছি। কিন্তু আবার বলছি, নর্দার্ন ইন্ডিয়া টোটালি ডিভাস্টেটেড। আমরা সোমনাথের মন্দিরের গল্প শুনেছি, মামুদ, তারপরে সবকতুগি, ঘড়ি, তৈমুর বারবার সোমনাথের মন্দির ধ্বংস করেছে। অতএব এটা উত্তর ভারতের বেশিরভাগ মন্দিরের কিছু নেই। যে আমরা আগের দিন বলছিলাম মেহরৌলি স্তম্ভের কথা বলতে গিয়ে, কুতুব কমপ্লেক্স যেখানে তৈরি হয়েছিল, কুতুব কমপ্লেক্সে অসংখ্য হিন্দু, বৌদ্ধ, জৈন মন্দির ছিল, এবং সেটা এখন যদি গিয়ে দেখো সেখানে সেই মন্দিরগুলোর কোনো অবশেষ নেই। কারণ সেখানে পরবর্তীকালে শাসকরা সেগুলোকে ভেঙে তাদের স্থাপত্য তৈরি করেছিল। এখন শাসকরা এটা করে থাকে না, শাসকদের
আক্রমণ করতেন তাদের নিজেদের স্থাপত্য তৈরি করতে। কিন্তু এর ফলে উত্তর ভারতে যেহেতু বারংবার আক্রমণ হয়েছে, বৈদেশিক আক্রমণ প্রচুর হয়েছে, উত্তর ভারতে আমরা পাই না। কিন্তু দক্ষিণ ভারতে যদি যাও, দক্ষিণ ভারতে গেলে আমরা কিন্তু অনেক পুরনো মন্দিরগুলোকে পাবো, এবং যেগুলো প্রায় 800, 900 বা 700 সেরকম খ্রিস্টাব্দে তৈরি করা মন্দিরের ধ্বংসাবশেষ আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে শিল্পের চর্চায় বলতে গেলে আমরা তাহলে প্রথমেই বলতে পারি যে বুদ্ধিস্ট কালচার থেকে প্রথম স্থাপত্যের ভাবনা পাচ্ছি। এক্ষেত্রে একটা জিনিস বলার, মৌর্য স্থাপত্যের একটা বড় অংশ ছিল হচ্ছে স্তম্ভ তৈরি। কারণ অশোক এটা করেছিলেন। অশোকের স্তম্ভ সবাই জানি। অশোক তার বিভিন্ন যে লেখগুলো সেগুলোকে প্রচার করার জন্য তিনি বিভিন্ন জায়গায় স্তম্ভ তৈরি করেছিলেন, সেখানে তিনি তার নিয়মগুলো জানাতেন, লেখা থাকতেন, এবং সেটা দিয়ে আমরা বুঝতে পারি অশোকের সাম্রাজ্যটা কত বড় বিস্তৃত ছিল। এইভাবে অশোকের স্তম্ভ কিন্তু একটা স্থাপত্যের অংশ। এর পরবর্তীকালে আমরা কুষাণ যুগে এবং কুষাণ শুঙ্গ যুগে আমরা কিন্তু বৌদ্ধিস্ট স্থাপত্য দেখতে পাবো। এখন কুষাণ যুগের বৌদ্ধিস্ট স্থাপত্য কিন্তু শুধুমাত্র কুষাণরা যেহেতু উত্তর পশ্চিম ভারতে বেশি অংশ জুড়ে ছিল, আমরা সবাই আফগানিস্তানের বামিয়ানের বুদ্ধের কথা জানি, যেটা কুষাণ যুগে তৈরি করা ছিল প্রচুর। এবং কুষাণ যুগে এই জন্যে এই সময়ের গান্ধার শিল্প, বুদ্ধের প্রথম রূপদান মূর্তি তৈরি, এটা কুষাণ যুগে হয়েছে। কুষাণ যুগে 4th বুদ্ধিস্ট কংগ্রেসে যখন কাউন্সিলে এবং বুদ্ধরা একেবারে ভেঙে গেল, মহাযান হিনজেন এবং মহাযান মতবাদ বুদ্ধকে ভগবান মানিয়ে দিল, বুদ্ধের মূর্তি পুজো শুরু করে, তখন মূর্তি তৈরি করতে হবে। ফলে বুদ্ধ মূর্তি তৈরি হলো। বুদ্ধ মূর্তি তৈরি হতে গিয়ে আমরা কিন্তু আগে কি পেয়েছি? আগে পেয়েছি হচ্ছে চৈত্য পেয়েছি, আগে আমরা স্তূপ পেয়েছি, কিন্তু বুদ্ধের মূর্তি পাইনি। আমরা এই কুষাণ যুগ থেকে এবার কি পেলাম? বুদ্ধের মূর্তি পাওয়া শুরু করলাম। এবং সেই জন্যে এইখানে আমরা দেখতে পাবো যে বুদ্ধের যে মূর্তিগুলো তৈরি, যেগুলো যেহেতু উত্তর পশ্চিম ভারত, এখানে কিছুটা ব্যাকট্রিয়া আছে, কিছু গ্রিক ইউরোপিয়ান যারা তারা এখানে এসে থেকে গেছিল, তাদের স্থাপত্য সবটা মিশে গেছিল। ফলে ওই গান্ধার শিল্পে বুদ্ধ কিন্তু হচ্ছে গৌতম বুদ্ধকে কেউ দেখেনি। গান্ধার শিল্প যেটা হচ্ছে প্রথম শতাব্দীতে তৈরি করা, বুদ্ধ ছিলেন হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ 5ম শতকের লোক। 500 বছর তার তো কোনো ছবি ছিল না, কনসেপ্ট গুলো তৈরি করা হলো। ফলে তার কাজ হয়ে গেল হচ্ছে গ্রিকদের মতন, কোঁকড়ানো চুল হয়ে গেল গ্রিকদের মতন, আবার তার হাতের যে সকল মুদ্রাগুলো সেগুলো হয়ে গেল হচ্ছে ভারতীয় স্থাপত্যের। এইভাবে এই সময় হলো। পরবর্তীকালে যখন ব্রাহ্মণ্যবাদ বা ব্রাহ্মণ্য ধর্মের রাজারা আবার ক্ষমতায় আসলেন, তখন আমরা দেখতে পেলাম মন্দির তৈরি হওয়া শুরু হলো, এবং যেটা বেশিরভাগ উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ রয়েছে। সেক্ষেত্রে আমরা কর্ণাটকের হাম্পি রথ মন্দিরের কথা বলতে পারি। ওরা 50 টাকার নোটে তোমরা হাম্পি রথ মন্দির দেখতে পাবে। মহাবালেশ্বরের মন্দির টেম্পল দেখতে পাবো। সেই সব জায়গায় কিন্তু অনেক পুরনো মন্দিরগুলো রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রাচীন ভারতের শিল্পকর্ম। এবং এটা সত্যি কথা যে মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল, মায়া সভ্যতা পিরামিড তৈরি হয়েছিল। ভারতীয় শিল্প কিন্তু অনেক উচ্চমানের শিল্প ছিল। কারণ যদি তোমরা কেউ রাজস্থানের আবু পাহাড়ের দিলওয়ারা টেম্পল দেখতে চাও, সেই টেম্পলের মার্বেল পাথরের মূর্তিগুলোর উপরে যেরকম সূক্ষ্মতা নিরিখে কাজ হয়েছে, সেই সূক্ষ্মতার কাজ কিন্তু ভাবা যায় না। তখন তো এত টেকনোলজি, এত ডেভেলপ মেশিন ছিল না। কি করে করেছিল তখনকার মানুষেরা, তখনকার শিল্পীরা? সত্যি এটা অসাধারণ ভাবনার জিনিস। ভারতীয় শিল্প কিন্তু অনেক অনেক উন্নত ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ না রাখাই উচিত।